আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, প্রথমেই একটি বিষয় একটু নোটিশ করে রাখি নিজেদের পক্ষ থেকেই। আমার মতন অসংখ্য মানুষ যারা সন্দেহ পোষণ করেছিলেন যে ডক্টর ইউনূস সত্যি সত্যি নির্বাচন দেবেন কিনা, কিন্তু নির্বাচনটি তো হলো। সেই জায়গা থেকে যারা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের চাটুকারিতা করছেন এখন পর্যন্ত, তারা বলছেন কি হলো, নির্বাচন তো হয়েই গেল, তাহলে কেন আমরা এই কথা বলছিলাম? অবশ্যই আমাদের আশঙ্কার আমাদের সন্দেহের যথেষ্ট কারণ ছিল, আশঙ্কার যথেষ্ট ভিত্তি ছিল। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে ডিপ স্টেটের হয়ে খেলছেন, সেই আশঙ্কা থেকেই এই কথাগুলো বলেছিলাম এবং এখনও বলছি, তার খেলা যে শেষ হয়নি সেই বিষয়ে সন্দেহ এখনও পর্যন্ত আমাদের রয়েছে। কেমন? বিএনপি 2/3 আসনে জয়লাভ করেছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, যথেষ্ট শক্তিমান একটা সরকার তারা গঠন করতে যাচ্ছে। কিন্তু শক্তিমান হওয়া সত্ত্বেও বিএনপি নিজের মতো করে আসলে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে, সেই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। তার কারণ দেখুন, এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং ঘটেছে, স্পষ্টভাবে বলতে চাই। নানান ধরনের ডিজাইন অ্যাপ্লাই করা হয়েছে। আমি তারপরেও বলে রাখি, ডিজাইন অ্যাপ্লাই হোক আর না হোক, বিএনপি যেই আসনগুলো অর্জন করেছে, এগুলো তারা ডিজার্ভ করে। হয়তো এর চেয়েও বেশি আসন তারা পেতে পারত। কেমন? প্রথম কথা হচ্ছে, যেখানে ভোটের দিন সকাল 11টায় ইসি থেকে জানানো হলো যে সারা দেশে কাস্টিংয়ের হার কত, ওই মুহূর্ত পর্যন্ত 10:30 পর্যন্ত তারা প্রাপ্ত তথ্যের ফলাফলের ভিত্তিতে তারা জানালো যে 14.96% ভোট কাস্টিং হয়েছে। পরবর্তীতে 1 ঘন্টা পর জানানো হলো যে 11:30 পর্যন্ত কাস্টিং হয়েছে 32.88%। তাহলে 4:30টায় যখন ভোট শেষ হলো, তাহলে 5:30টায়, 6টায়, 7টায়, 8টায় রাতে কেন টোটাল কাস্টিংয়ের হারটি জানানো গেল না? এর আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি ফলাফল পেতে একটু দেরি, একটু তাড়াতাড়ি, যেভাবেই আমরা পাই না কেন, কাস্টিংয়ের বিষয়টি তো নির্বাচন কমিশন সচিবালয় থেকে ভোট শেষ হওয়ার মোটামুটি ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েকের মধ্যে জানিয়ে দেওয়া হয় সবসময়। এইখানে কেন রাত গড়িয়ে, বিকাল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, রাত গড়িয়ে ভোর রাতে এসে জানানো হলো যে 60.69% সারা দেশে জাতীয় নির্বাচনে ভোট প্রদানের হার? এবং যেটি এখন জানা যাচ্ছে, আগে থেকে আমরা ধারণা করে রেখেছিলাম যে 60% বা 65% কাস্টিংয়ের হার দেখানো হবে, এটা আমি নিজেই বলে রেখেছিলাম। এবং সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তিনিও আগে থেকে জানিয়ে রেখেছিলেন যে 55% ভোট কাস্ট হতে পারে, তার সাথে মিলে যাচ্ছে। আরও বড় কথা যে এখনও পর্যন্ত হা ভোটকে জিতিয়ে রাখা হয়েছে এবং হা ভোটই জয়যুক্ত হবে। যদি তাই হয়, তাহলে আসলে যেই কথা বলছিলাম যে বিএনপি সরকার গঠন করার পরেও তারা কতটুকু কী করতে পারবে নিজেদের মতন করে। এবং এই যে রেফারেন্ডামের মাধ্যমে সংস্কার প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে, সংস্কার কে না চায়? দেশের প্রতিটি মানুষ সংস্কার চায়। এটা তো প্রকৃতির নিয়ম, সংস্কারের পথে হেঁটে যাওয়া, এটাই বাস্তবতা, এটাই বিজ্ঞানের নিয়ম। কিন্তু ডক্টর ইউনূস সরকার কি সত্যি সত্যি সংস্কার চায়? চায় না তো। সংস্কার চাইলে এই 14 মাস 18 মাসে অনেক কিছু করা যেত। গণতন্ত্র, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্রের নামে এর সাথে আবার মবতন্ত্র যোগ করা হতো না, মবতন্ত্র যোগ করা হয়েছে। কোথাও কোনো সংস্কার হয়নি তো। এই সরকারের সবচেয়ে বড় সংস্কার কি? যেটি প্রেস সেক্রেটারি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি তিনি নিজেই বলেন যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করা হয়েছে। মহিলা শব্দ বাদ দিয়ে নারী সংযোজন করা নাকি ডক্টর ইউনূস সরকারের অন্যতম একটি বড় সংস্কার। বুঝুন কি অবস্থা। তাহলে এই সরকার আসলে কতটা আন্তরিক সংস্কারের জন্য। সেই সরকার, যেই সরকারের নির্বাহী প্রধান রাষ্ট্রপতির যতটুকুই ফর্মাল কি বলা যায়, ক্ষমতা তো নয়, সামান্য সৌজন্যতা আছে রাষ্ট্রীয় আচারের ক্ষেত্রে, সেটুকুও কেড়ে নেয় ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে সরকারের নির্বাহী প্রধান হয়ে। সেখানে বলে সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আনয়ন করা হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি যেন কোনো ব্যক্তি
টানা প্রধানমন্ত্রী না থাকতে পারে, উচ্চকক্ষ নিম্নকক্ষ মানে গঠন করে তার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে, সব ভালো কথা। কিন্তু যেই ভালোগুলো যখন কোনো বিতর্কিত ব্যক্তি এবং যেই ব্যক্তি এইগুলো চায় না মনে প্রাণে তার মুখ থেকে বের হয়, তখন তো তা নিয়ে যথেষ্ট সন্দেহ হওয়ার অবশিষ্ট থাকে নিশ্চয়ই। সেই জায়গা থেকে এই যে হ্যাঁ ভোট জয়যুক্ত করা হচ্ছে, এবং অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হ্যাঁ ভোট জয়যুক্ত করা হচ্ছে, সেখান থেকে আমরা বলতে পারি যে বিশেষ উদ্দেশ্য রয়েছে এখনও ডক্টর মোহাম্মদ ইউনূসের। বিএনপিও তো হ্যাঁ ভোট পাশ করুক চায়নি, তাহলে সারা দেশে যে বিএনপির জয় জয়কার অবস্থা, সেখানে আবার হা জিতবে কীভাবে এত এত রেফারেন্সে? যেটি সর্বশেষভাবে জানা গেছে 70 থেকে 75% হা জয়যুক্ত হতে যাচ্ছে, মাত্র 25 থেকে 30% না ভোটে পড়েছে ভোট। কীভাবে সম্ভব? মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা কালে হ্যাঁ ভোটের পক্ষে সিল মারতে বলেছেন দলীয় নেতাকর্মীদের, আর তারেক রহমান একবার বলেছেন, এই তো তাও বাধ্য হয়ে বলেছেন যাতে এইগুলোকে ক্যাশ করতে না পারে জামায়াতে ইসলামী অথবা ডক্টর ইউনূস সরকার। তাহলে সেই হ্যাঁ ভোট জয়যুক্ত করার মাধ্যমে আসলে কি হতে যাচ্ছে? অনেকেই বলতে যাচ্ছেন যে ইউনূস সরকারের যে পারিষদ বর্গ অথবা তার নিজের সেভ এক্সিট দরকার, সেই জায়গা থেকে আরও একটি যে বিষয় এর সঙ্গে যুক্ত করতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো আন্ডার টেবিল এগ্রিমেন্টের মাধ্যমে ডিপ স্টেটের হয়ে ডিপ স্টেটের প্রতিনিধিত্ব করার জন্য তিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন কিনা বা রাষ্ট্রপতি হতে চান কিনা, এবং সেই কারণেই আগে থেকে রাষ্ট্রপতির এত এত বেশি ক্ষমতা বাড়ানো হচ্ছে। একটা উদাহরণ দিয়ে এই আলোচনাটি শেষ করব। আমরা নিশ্চয় জানি যে 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল বিতর্কিত শুল্ক চুক্তিটি ফাইনাল করা হলো, এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। এই যে নির্বাচনী ডামাডল, তার মধ্য দিয়ে আমরা এই বিষয়ে একেবারেই আলোচনা করতে পারলাম না, এই বিষয়টি আড়ালে রয়ে গেল। কেন এই 12 ফেব্রুয়ারি নির্বাচনের 2-3 দিন আগে এই চুক্তি অবশ্যই সম্পাদন করতে হলো? কেন এই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের সময়ের জন্য এই চুক্তিটি রাখা হলো না? কি এমন বিষয় ঘটেছে? অনেক বিষয় ঘটেছে। এবং কি এমন শুল্ক কমানো হলো যে এই চুক্তিটি করতেই হলো তাড়াহুড়া করে? মাত্র 1% কমানো হয়েছে। এর আগে 37% শুল্ক আরোপ করা হয়েছিল বাংলাদেশ থেকে যেসব পণ্য যুক্তরাষ্ট্রে যায় সেই সব পণ্যের উপরে। পরবর্তীতে শুধু ডক্টর ইউনূস সরকার নয়, অন্যান্য আরও অনেক দেশের সরকারের সঙ্গে যেমন বোঝাপড়া করে কথাবার্তার মাধ্যমে শুল্ক কমিয়ে আনা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও 37% থেকে 20% নামিয়ে আনা হয়েছিল। এই 9 তারিখে কী হলো? মাত্র 1% শুল্ক কমানো হলো, 20% থেকে 19% করা হলো। তাতে আমরা কি করলাম? আমাদের তো হাত পা বেঁধে ফেলা হলো এই চুক্তির মাধ্যমে। কি বলা হচ্ছে এই চুক্তিতে? এই চুক্তির মাধ্যমে এমন বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে যার ফলে বাংলাদেশের প্রতিরক্ষা, জ্বালানি এবং ডিজিটাল খাতে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়বে। 14টি বোয়িং বিমান কেনার শর্ত যুক্ত করা হয়েছে, যেই বিমানের দাম 37,000 কোটি টাকা। আমরা কেন এই মুহূর্তে 37,000 কোটি টাকা দিয়ে 14টি বিমান কিনবো? যেই 19টি বা 22টি বিমান বাংলাদেশে রয়েছে তারই যথাযথ ব্যবহার নেই। আর তারপরেও বড় কথা হচ্ছে, যদি বিমানের বহর আরও বাড়াতে হয় সেই জায়গায় তো প্রতিদ্বন্দ্বিতামূলক বাজার নিজেদেরই সৃষ্টি করতে হবে যাতে আমরা একটা লাভজনক অবস্থায় থাকি। ফ্রান্সের যে এয়ারবাস কেনারও কথাবার্তা হচ্ছিল, তা তো একেবারে সে আলোচনা ছিটকে পড়ল। এখন বাধ্যবাধকতার মধ্য দিয়ে 14টি বোয়িং বিমান কিনতে হবে 37,000 কোটি টাকার দিয়ে। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ এমন কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না যাদের যুক্তরাষ্ট্র তার স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ মনে করে। মানে যুক্তরাষ্ট্রের জন্য যে রাষ্ট্রগুলো ঝুঁকিপূর্ণ, সেখান থেকে এই ধরনের জিনিস কেনা যাবে না বা চুক্তি করা যাবে না এইসব ব্যবহারের জন্য, যেমন রাশিয়া, চীন। তাহলে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় বিনিয়োগের জায়গা থেকে বা বিশেষ করে পারমাণবিক ক্ষেত্রে অ্যাটাচমেন্টে কে আছে বাংলাদেশের সঙ্গে? রাশিয়া। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে আমাদের, এবং তারাই সব কিছু করে দিচ্ছে, মানে লজিস্টিক সাপোর্ট বা নির্মাণের ক্ষেত্রে।
সেই রাশিয়ার সঙ্গে আমরা ভবিষ্যতে কিছু করতে পারবো না? কি অদ্ভুত বিষয়। আর কি বলা হচ্ছে, চুক্তির 4.3 অনুচ্ছেদে বলা হচ্ছে বাংলাদেশ চীন বা রাশিয়ার মতো নন মার্কেট দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্রের সংজ্ঞায় চীন রাশিয়ার সঙ্গে কোনো মুক্ত বাণিজ্য বা অগ্রাধিকারমূলক অর্থনৈতিক চুক্তি করতে পারবে না। যদি করা হয় তাহলে শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্র আবারও তার ওই যে 37% শুল্ক ওটি পুনরায় আরোপ করতে পারবে। মানেটা কি দাঁড়ালো? বোঝা যাচ্ছে বিএনপি কিসের মধ্যে যাচ্ছে, বিএনপিকে কিসের মধ্যে বেঁধে ফেলা হয়েছে ডক্টর ইউনূস সরকারের এই চুক্তির মধ্য দিয়ে। চুক্তির আরেকটি ধারায় বলা হয়েছে যুক্তরাষ্ট্র যদি জাতীয় নিরাপত্তা রক্ষায় সীমান্ত ও বাণিজ্যিক ব্যবস্থা নেয় তাহলে বাংলাদেশকেও তাদের সঙ্গে তাল মিলিয়ে রেখে পরিপূরক বিধিনিষেধ গ্রহণ করতে হবে। অর্থাৎ বড় শক্তিগুলোর দ্বন্দ্বে বাংলাদেশ নিরপেক্ষ থাকতে পারবে না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা বাণিজ্য যুদ্ধে বাংলাদেশকে কার্যত তার পক্ষে অবস্থান নিতে হবে। অর্থাৎ ভূ রাজনৈতিক দিক থেকে চরম একটি ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে বাংলাদেশ চলে গেল এই চুক্তির মাধ্যমে। বাংলাদেশ চলে যাওয়া মানে বিএনপি যে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে তার হাত পা আগেই ছেড়ে ফেলা হয়েছে। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের নাম করে রেফারেন্ডামে হ্যাঁ জয়যুক্ত করে তিনি যে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন না তারই বা শিরোটি কি? আগেই বলছিলাম যে একটা গোপন সমঝোতার মাধ্যমে অন্য কোনো তৃতীয় শক্তির মাধ্যমে তিনি রাষ্ট্রপতি হবেন বা তাকে রাষ্ট্রপতি করা হবে, এই ধরনের কোনো চুক্তিতে বিশেষ কেউ আবদ্ধ হয়ে আছে কিনা সেটি এখন প্রশ্ন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।